আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আহ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই যে ছোট একটা মিড টার্ম এক্সাম, এটা বারবারই বলতেছি আমরা যে এটা আসলে এক্সাম ঠিক ওই অর্থে না। আমরা কতটুকু আপনাদেরকে মদিনা আরবিক রিডারের পড়াতে পেরেছি সেটার উপরে কিছুটা টেস্ট, এবং আপনাদের কনসেপ্টটা কতটুকু আপনি নিতে পেরেছেন। তো আজকে এই মিড টার্ম এক্সামের অনগোয়িং রিভিশন ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা একটা পার্ট, মূল বইয়ের লেসন 1, 2, 3 এবং কিছু এলিমেন্টারি গ্রামার আমরা গতকাল রিভিশন দিয়েছি। আজকে আমরা মেন বইয়ের লেসন 4, 5, 6, লেসন লেসন 4, 5, 6 রিভিশন দিব ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই রিভিশন ক্লাসটাকে চারটা পার্টে ভাগ করা হয়েছে। চারটা পার্টে। পার্ট ওয়ানে থাকছে অ্যারাবিক সেন্টেন্স, পার্ট টুতে নমিনাল সেন্টেন্সেস এর উপরে খানিকটা আলোচনা, ডেফিনেশন এবং অন্যান্য বিষয়। পার্ট থ্রিতে থাকছে, পয়েন্টারটা নেই, পার্ট থ্রিতে থাকছে সাবজেক্ট প্রেডিকেট, মুবতাদা এবং খবর। আর পার্ট ফোরে থাকছে ফ্রেজেস। আমরা অনেকগুলো ফ্রেজ পড়েছি, সেই ফ্রেজের উপরে রিভিশন। খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়। যদি আগে কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আশা করি আজকে ইনশাল্লাহ সেটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে। সো আমরা মুভ করি। আজকের কন্টেন্টও ইজ লিটল বিট বিগ। আমরা একটু কুইক মুভ করি। তো পার্ট ওয়ানে থাকছে অ্যারাবিক সেন্টেন্স। অ্যারাবিক সেন্টেন্স পার্ট 1, অ্যারাবিক সেন্টেন্স। সেন্টেন্সকে আরবিতে জুমলা বলা হয়, আল জুমলাতু। এটা সিঙ্গুলার ফর্মে আল জুমলাতু। আরবিতে দু প্রকারের সেন্টেন্স আছে। এটা অন্য ল্যাঙ্গুয়েজে, অন্য বলতে আমরা বাংলা বা ইংলিশের সাথে কম্পেয়ার করলে ঠিক এরকম ভাবে নাই। খুবই ইন্টারেস্টিং। আরবিতে দু প্রকারের সেন্টেন্স আছে। এক প্রকার হচ্ছে নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স, নমিনাল শব্দের ভিতরে নাউন লুকানো আছে। নাউন থেকে নমিনাল, নমিনাল সেন্টেন্স বাংলাতে নামবাচক বাক্য বলে। আর আরেকটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স, ভার্বালের ভিতরে ভার্ব শব্দটা আছে, অর্থাৎ এটা ক্রিয়াবাচক বাক্য। আমরা একটু দেখি। টু টাইপস অফ সেন্টেন্স: নমিনাল সেন্টেন্স নামবাচক বাক্য, ভার্বাল সেন্টেন্স ক্রিয়াবাচক বাক্য। তো এইটা এত সহজ বিষয় যে এই ইংলিশ টার্মটাই আমাদের সহজে চলে আসে, এবং এইভাবে আমরা বলে অভ্যস্ত, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। আমরা অ্যাডভান্স লেভেলে গেলে তখন জুমলা ইসমিয়া অথবা জুমলা ফিলিয়া এই টার্মে অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো নামবাচক বাক্যকে আরবিতে আল জুমলাতু আল ইসমিয়াতু বলা হয়। আর ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্যকে বলা হয় আল জুমলাতু আল ফিলিয়াতু। তো এই দুটা প্রকার, এটা হয়তো পরীক্ষা আসতে পারে। খুবই সহজ বিষয়, নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স। তো আমরা এখন এই আহ দুইটার একটু ডেফিনেশন দেখব। আমরা ভার্বাল সেন্টেন্স এখন পড়ছি না। আমাদের যে লেসনটা, লেসন 4 যে খবর এবং মুক্তাদা আছে, মুক্তাদা এবং খবর আছে, সেটা মেইনলি নমিনাল সেন্টেন্সকেই নিয়ে আর কি। নমিনাল সেন্টেন্স ভার্সেস ভার্বাল সেন্টেন্স, বিষয়টা কি আসলে? নমিনাল সেন্টেন্স হচ্ছে যখন কোনো সেন্টেন্স নাউন
কিংবা প্রোনাউন দিয়ে শুরু হয়। খুবই সহজ বিষয়। একটা সেন্টেন্স যদি সেটা নাউন কিংবা প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে নমিনাল সেন্টেন্স। অন্যদিকে একটি সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স। এই নমিনাল সেন্টেন্স যেটা বললাম বিগিনস উইথ এ নাউন অর এ প্রোনাউন। নাউন কিংবা প্রোনাউন দিয়ে শুরু হলে সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। আর যদি সেটা ভার্ব দিয়ে শুরু হয়, একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, আমরা ভার্বাল সেন্টেন্স নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এখন পড়াশোনা না। আমরা নমিনাল সেন্টেন্সের ডেফিনেশনটা দেখলাম এবং নমিনাল সেন্টেন্সের কিছু কয়েকটা পার্টস আছে, দুইটা পার্টস আছে, এইটা আমরা দেখব। নমিনাল সেন্টেন্স, তো এই ডেফিনেশনটা আমরা একটু আগে দেখেছি। নমিনাল সেন্টেন্স যখন একটা সেন্টেন্স নাউন কিংবা প্রোনাউন দিয়ে শুরু হয় তখন সেটা নমিনাল সেন্টেন্স। আর ভার্ব দিয়ে শুরু হলে ভার্বাল সেন্টেন্স। তো একটু আপনাদের একটা হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে আহ, যদি এমন হয় যে একটা সেন্টেন্স যেটা নাউন কিংবা প্রোনাউন অথবা ভার্ব দিয়ে শুরু হলো না, তখন কি হবে? এটা আমি একটু হিন্টস দিয়ে রাখি। এটা হচ্ছে পার্টিকেল ছাড়া, ইন্টারোগেটিভ পার্টিকেল অথবা নেগেশন পার্টিকেল এগুলি ছাড়া যদি হয়, তো এই জন্য এই নমিনাল সেন্টেন্সের আরেকটা সহজ ডেফিনেশন আছে। নমিনাল সেন্টেন্সের একটি সহজ ডেফিনেশন হলো ভার্ব দিয়ে শুরু হলে শুধু ভার্বাল সেন্টেন্স, ভার্ব ছাড়া ভার্ব ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ অথবা যে কোনো ফ্রেজ দিয়ে শুরু হলেই সেটা নমিনাল সেন্টেন্স। এটা একটু অ্যাডভান্স বিষয় ছিল, এটা আমি এই সুযোগ একটু বলে রাখলাম। এটা পরে আমরা দেখব। তো ইউজুয়ালি নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়। কিছু ক্ষেত্র আছে যেটা আমরা শিখবো ইনশাল্লাহ, আমাদের রিডার টুতে পাবো আমরা। আহ সেখানে দেখবো আর কি। মোট কথা ভার্ব ছাড়া, ভার্ব দিয়ে শুরু না হলেই সেটা নমিনাল সেন্টেন্স। তো পরীক্ষা যদি আসে তো আপনারা লিখবেন নাউন কিংবা প্রোনাউন দিয়ে শুরু হলে সেটা নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। তো নমিনাল সেন্টেন্সের দুইটা পার্টস যেটা আমাদের অ্যাকচুয়ালি পড়ার বিষয়, আহ, আমাদের রিডারে আছে লেসন 4-এ। নমিনাল সেন্টেন্সের দুইটা পার্টস থাকে, দুইটা অংশ থাকে। একটা অংশের নাম হচ্ছে, ইংলিশের সাথে কম্পেয়ার করে বললে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট, আরবিতে এটাকে বলা হয় মুবতাদা। মুবতাদা আমরা দেখব। আর সেকেন্ড পার্টটাকে বলা হয় প্রেডিকেট, আরবিতে বলা হয় খবর। খবর বা খবর। এই যে নামবাচক বাক্যের দুটি অংশ, সাবজেক্ট, বাংলাতে আমরা পড়েছি ছোটবেলায় উদ্দেশ্য, বিধেয়, সেটা প্রেডিকেট। আর সাবজেক্টকে বলা হয় আরবিতে মুবতাদা, আমরা এই মুবতাদা টার্মে চলে যাব। আর প্রেডিকেটকে বলা হয় খবর, আমরা এই টার্মে চলে যাব ধীরে ধীরে। হুম। মুবতাদা, এটার স্পেলিং হচ্ছে মুবতাদাউন। মুবতাদাউন। মুবতাদাউন আপনারা এই পুরোটাই দেখবেন, ভাওয়েলাইজ করে পড়বেন, মানে যেভাবে আছে ভাওয়েল সাইন সহ প্রান্তিক হারাকাগুলো লক্ষ্য করে যাবেন। আর খবর হচ্ছে খবরুন। হ্যাঁ, খবরুন, খবরুন। তো এই নামবাচক বাক্য যখন আমরা দেখব, নমিনাল সেন্টেন্স যখন আমরা দেখব, তখন চট করে আমাদের মনের ভিতরে একটা ব্যাপার ক্লিক করবে। যখনই আমরা নমিনাল সেন্টেন্স দেখব তখন আমাদের মনের ভিতরে একটা ব্যাপার ক্লিক করবে, সেটা হচ্ছে যে আমরা এই নমিনাল সেন্টেন্সের ভিতরে সবসময় এই মুবতাদা এবং খবর খুঁজবো। কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট। নামবাচক বাক্য হলেই আমরা এটাকে খুঁজবো। নামবাচক বাক্য দেখা মাত্রই আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজবো।
পয়েন্ট টু নোট, নমিনাল সেন্টেন্সে আমরা সবসময় খুঁজবো মুবতাদা এবং খবর। এটা পরীক্ষার জন্য একটা খুবই কোশ্চেন আসতে পারে। মুবতাদা এবং খবর, নমিনাল সেন্টেন্সে আমরা সবসময় কি খুঁজবো, এই জাতীয় কোশ্চেন আসতে পারে। এটার অ্যান্সার হলো যে আমরা নমিনাল সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্ট অথবা প্রেডিকেট কিংবা মুবতাদা এবং খবর খুঁজবো। তো এই পর্যন্ত পার্ট 3। হ্যাঁ, আমরা খুব দ্রুত চলে আসলাম। পার্ট 1 ছিল, পার্ট 2, পার্ট 3। যেমন পার্ট 3তে আমাদের কি ছিল? পার্ট 3তে ছিল সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট, তো এই সাবজেক্ট এবং প্রেডিকেটের সূত্রপাতটা হচ্ছে বেসিক্যালি কোত্থেকে, সেটা আমরা একটু লক্ষ্য করব। ক্লাসে পার্টিসিপেট, ওকে। তো পার্ট 3, সাবজেক্ট এবং প্রেডিকেটের সূত্রপাতটা কোত্থেকে হচ্ছে? আমরা আসলে পড়তেছি নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স, তো নমিনাল সেন্টেন্স থেকেই আমাদের মূলত এই সাবজেক্ট এবং প্রেডিকেটের সূত্রপাত। নমিনাল সেন্টেন্সের, যেটা একটু আগে বললাম, দুইটা পার্টস থাকে, দুইটা অংশ থাকে। একটা কে বলা হয় সাবজেক্ট, অন্যটি প্রেডিকেট। সাবজেক্ট ইউজুয়ালি ইউজুয়ালি নাউন এবং প্রোনাউন হয়ে থাকে। সহজ বিষয়, নাউন কিংবা প্রোনাউন হয়ে থাকে। প্রেডিকেটটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে ভার্ব কিংবা ভার্বাল সেন্টেন্স, আর হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা আমরা অনেক এক্সাম্পল দেখব, দেখতে দেখতে এটা বিষয়টা আমাদের খুবই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, সাবজেক্ট কি? তো একটা সেন্টেন্সে প্রধান যিনি, যদি আসলে খুব সহজ করে অথবা একটু আহ কি বলে, মেটাফরিক ওয়েতে বলি, রূপক অর্থে বলি, মানে আহ, যিনি প্রধান। তো সেন্টেন্সটা আসলে যাকে নিয়ে আহ বলা হচ্ছে, সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, যিনি কিংবা যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেন্টেন্সে, আহ তিনি সাবজেক্ট। সেন্টেন্সে যাকে বা যা নিয়ে কথা বলা হয় তিনি সাবজেক্ট। অন্যভাবে বলা যায় সেন্টেন্সের বিষয় কিংবা প্রসঙ্গ। একটা সেন্টেন্সের বিষয় কিংবা প্রসঙ্গ যেটা, সেটাই সাবজেক্ট। সেন্টেন্সটা যাকে নিয়ে কথা বলে, সেন্টেন্সটা যাকে নিয়ে কথা বলে তিনি কিংবা সেই অবজেক্টটাই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, খবর খুবই সহজ বিষয়। খবর মানে হচ্ছে নিউজ, প্রেডিকেট মানে হচ্ছে খবর, খবর মানে হচ্ছে নিউজ। সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয়, যে ডেটা দেওয়া হয়, যে ইনফরমেশন দেওয়া হয়, সেটাই প্রেডিকেট। ওকে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কিছু শর্ট সুইট সিম্পল সেন্টেন্সেস। বিলাল একজন ছাত্র, এখানে দুইটা নাউন আছে, বিলাল এবং আরেকটা নাউন হচ্ছে ছাত্র। কেমন? বিলাল হচ্ছে প্রপার নেম, প্রপার নাউন বা প্রপার নেম, আর ছাত্র হচ্ছে আপনার কমন নাউন। এই যে সেন্টেন্সটাতে বিলাল নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু বিলাল নিয়ে কথা বলা হচ্ছে। দিস সেন্টেন্স ইজ টকিং অ্যাবাউট বিলাল, বিলালকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে বিলাল সাবজেক্ট। আর এই সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে, বিলাল সম্পর্কে তথ্য হলো বিলাল একজন ছাত্র, তাহলে ছাত্র হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ খবর। তো এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে বিলাল যিনি সাবজেক্ট, এই বিলালটা যেহেতু প্রপার নেম, তাহলে এটা ডেফিনিট।
নো ডাউট। হ্যাঁ, নো ডাউট, এটা ডেফিনিট। আর ছাত্র, একজন ছাত্র, কিন্তু দেখেন একজন ছাত্র, তাহলে এটা মানে ছাত্র তথা প্রেডিকেট ইনডেফিনিট। আচ্ছা, একটা মজার বিষয় দেখেন, আরবিতে আমরা ফ্রেজ তো দেখেছিলাম, আজকে রিভিশন দিব। তো ফ্রেজের কিন্তু পাশাপাশি দুইটা ওয়ার্ড দিয়ে ফ্রেজ হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর আমরা দেখলাম মুদাফ মুদাফ ইলাহি। আপনার আরেকটু ডিটেলে গেলে তখন কিছু কোশ্চেন মনের ভিতরে আসবে, অথবা কনফিউশন থেকে কিছু কোশ্চেন পরে নিজেরাই আপনারা এটা বের করে নিতে পারবেন। খুবই সহজ বিষয়। তো এই যে এই 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 যে সেন্টেন্সের ভিতরে একটা ভার্ব আছে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সে ভার্বটা দেখা যাক কিংবা লুকানো থাকুক। এই ভার্বটা দেখা যাক কিংবা হিডেন থাকুক, ভার্ব থাকতেই হবে। ইংলিশে ভার্বটা অলওয়েজ ভিজিবল, এক্সপ্লিসিট, দেখা যায়। কিন্তু আরবিতে আহ, তো আরবি দেখা যায় না, বাংলাতেও এই জাতীয় সেন্টেন্সে দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু আছে, হয়। বিলাল হয় একজন ছাত্র। তো এই হয়টা কোথায় আছে? ওয়ার্ডের, এই দুই ওয়ার্ডের মাঝে, অথবা যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে হয়, অর্থাৎ এম, ইজ, আর, এইটা কোথায় আছে? এইটা আপনাদেরকে ওইখানে ওইটা ইনসার্ট করতে হবে, ওখানে ফেলতে হবে। ওখানে দেয়া মাত্রই তার পরের ওয়ার্ডটা, নেক্সট ওয়ার্ডটা আপনার প্রেডিকেট হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে এক্সেপশন আছে। ইউজুয়ালি দেখবেন এই জাতীয় নর্মাল মানে সিম্পল সেন্টেন্সে আপনার, যেখানে আপনার ওই হিডেন ভার্বটা আছে, এবং হিডেন ভার্বটা লিঙ্কিং ভার্ব, এম, ইজ, আর, এই জাতীয়, এর পরের যেটা থাকবে, যেমন এখানে বিলাল হয় একজন ছাত্র, এই হয়টা কিন্তু বিলাল এবং ছাত্রের মাঝে আছে। ইংলিশেও তাই, বিলাল ইজ এ স্টুডেন্ট, এই ইজটা কিন্তু এখানে থাকছে। সো পরের পার্টটাই আপনার প্রেডিকেট। এই আরবিতে এই হিডেন ভার্বটা, লিঙ্কিং ভার্বটা আপনাদেরকে ওখানে ফেলতে হবে। ফেললে আপনি তার পরের অংশটাই প্রেডিকেট। সহজ বিষয় এটা। তো এই আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল থেকে, গাড়িটি নতুন। গাড়িটি নতুন, গাড়িটি নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে গাড়িটি সাবজেক্ট। নতুন, গাড়িটি সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, তাহলে প্রেডিকেট। তো গাড়িটি, দেখেন গাড়িটি, এটা কিন্তু কমন নাউন, সো টি যুক্ত আছে, অর্থাৎ এটি ডেফিনিট। নতুন, যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এটা ডেফিনিট ইনডেফিনিট নিয়ে অতটা আমাদের চিন্তা নাই। তো সাবজেক্টটা কিন্তু ডেফিনিট। আচ্ছা, ইংলিশটা আমরা স্কিপ করে যাই, ওইটা ছিল যে বিলাল ইজ স্টুডেন্ট, ইজটা এখানে আছে কিন্তু দেখেন। এই ইংলিশে এই ভিজিবল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। বাংলাতেও তাই, কিন্তু বাংলাতে এই জাতীয় সেন্টেন্সে, অর্থাৎ নমিনাল সেন্টেন্স টাইপের সেন্টেন্সে ওটা হিডেন থাকে, আর আরবিতে হিডেন থাকে অলওয়েজ। এই এটা আমরা না দেখি, একই ইয়ে, দ্য কার ইজ নিউ, দ্য কার হচ্ছে সাবজেক্ট ডেফিনিট, ইত্যাদি আর কি। এটা হলো সিম্পল প্রেডিকেট, এটা না দেখলেও চলবে আজকে। আচ্ছা, তো এই দুটো এক্সাম্পল থেকে আমরা যেটা ড্র ডাউন করতে পারি সেটা হচ্ছে, যে দুটো এক্সাম্পল দেখলাম, একটা দেখলাম হচ্ছে বিলাল একজন ছাত্র, ওখানে ছিল আপনার প্রপার নাউন বিলাল। দ্বিতীয় সেন্টেন্সটি দেখলাম গাড়িটি নতুন, কমন নাউন ছিল, সো টি যুক্ত ছিল, অর্থাৎ ডেফিনিট। তো এই দুইটা সেন্টেন্স থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ মুক্তাদা ডেফিনিট এবং বাক্যের শুরুতে বসে। ঠিক, ডেফিনিট এবং বাক্যের শুরুতে বসে মোস্ট অফ দ্য টাইম। আর প্রেডিকেট তথা খবর ইনডেফিনিট এবং মুক্তাদার পরে বসে। দেখেন, এই যে বিলাল বা সেন্টেন্সের শুরুতে বসতেছে এবং ডেফিনিট, আর ছাত্র ইনডেফিনিট এবং মুক্তাদার পরে বসতেছে। দ্বিতীয় সেন্টেন্সও তাই, এই যে এটা ডেফিনিট এবং শুরুতে বসে। আর এটা যদি অ্যাডজেক্টিভ, সো আমাদের এটা ইনডেফিনিট ডেফিনিটনেস নিয়ে অতটা চিন্তার কিছু নাই। এটা প্রেডিকেট এবং সেটা পরেই বসে।
আচ্ছা, তো ওই দুটো আমরা দেখলাম যে ওটার পজিশন এবং ডেফিনিট ইনডেফিনিটের বিষয়টা, নির্দিষ্ট এবং অনির্দিষ্টের বিষয়টা আমরা আগের সেন্টেন্সটা থেকে দেখলাম। এখন আমাদের আর একটা বিষয় হচ্ছে যে স্ট্যাটাস বা কেস কেস যদি বলি, তাহলে এটা কি মারফু মানসুব মাজরুরের কোনটা হবে? মুবতাদা এবং খবর, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা দেখতে আমাদের খুব সহজ হবে বাংলা একটা সেন্টেন্স নিয়ে যদি আমরা দেখি। এবং আমাদের একটা ফেভারিট সেন্টেন্স, বিলাল একজন ছাত্র, এই বাক্যটি সঠিক, কোনো ভুল নাই। এখানে সাবজেক্ট বা মুবতাদা হচ্ছে বিলাল, বিলাল একজন ছাত্র, ক্লিয়ার। যদি বলা হয় বিলাল কে একজন ছাত্র, এটা ইনকারেক্ট। বিলালের সঙ্গে কে প্রত্যয় আসতেই পারে না, যেহেতু এটা সাবজেক্ট। বিলালের একজন ছাত্র, এটাও হতে পারে না। কেমন? তো এখান থেকে আমাদের এই যে সাবজেক্টটা আমরা পাচ্ছি কিন্তু বিলাল, বিলালকে, এটা ভুল, এটা হবে না। বিলালের এটা হওয়ার কোনো প্রশ্ন আসে না। তো বিলাল, তো বিলাল এই অবস্থাতে যখন নামটা শুধু বেলাল, তখন সেটা মুবতাদা। তো মুবতাদা সবসময় মারফু। এখন আমরা একটা প্রেডিকেট নিয়ে দেখি, খবর, ছাত্র, বিলাল একজন ছাত্র, কারেক্ট। বিলাল একজন ছাত্র কে যদি বলা হয় মানসুব, ইনকারেক্ট। বিলাল একজন ছাত্রের যদি বলা হয় মাজরুর, এটাও ইনকারেক্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ছাত্র, এটা কারেক্ট। ছাত্র মারফু, এবং এটা খবর, তাহলে খবর সবসময় মারফু। তো এখান থেকে আমরা ড্র করতে পারি যে মুবতাদা অলওয়েজ মারফু, খবর অলওয়েজ মারফু। আচ্ছা, তো দুইটা আহ আমরা পার্ট পার্ট করে শিখলাম। এখন যদি আহ, প্রথম পার্টের সাথে সেকেন্ড পার্টটা যদি আমরা একসাথে আহ, ইয়ে করি, কম্বাইন করি, তাহলে আমরা এটা ড্র করতে পারি, এরকম একটা চার্ট ড্র করতে পারি। 1 নাম্বার দেখেন, 1 নাম্বার মুবতাদা। হুম, আমি আমাদের এই স্লাইডটা আরবি সেন্টেন্সের ওরিয়েন্টেশন বা ডিরেকশন অনুযায়ী করা। হ্যাঁ, ডান হাতে হচ্ছে মুবতাদা, আমরা আরবিতে ডান দিক থেকে বাম দিকে যাই। তো মুবতাদা ডানে বসে, আর খবর বামে বসে। মুবতাদা অলওয়েজ মারফু, খবর অলওয়েজ মারফু, নো এক্সেপশন। 2 নাম্বার, মুবতাদা ডেফিনিট এবং সেন্টেন্সের শুরুতে বসে, এটা মোস্ট অফ দ্য টাইম। আর খবর, এটা ইনডেফিনিট এবং মুবতাদার পরে বসে। 3 নাম্বার হচ্ছে মুবতাদা এবং খবরের মধ্যে, আমাদের একটা আছে মুবতাদা, একটা খবর, এই দুইয়ের ভিতরে জেন্ডার ম্যাচিং হতে হবে। ঠিক আছে, জেন্ডার ম্যাচিং হতে হবে। 4 নাম্বারে নাম্বার ম্যাচিং হতে হবে। অর্থাৎ মুবতাদা যদি ম্যাসকুলিন হয়, তাহলে খবরও ম্যাসকুলিন। মুবতাদা ফেমিনাইন হলে খবরও ফেমিনাইন। এবার নাম্বারের ক্ষেত্রে মুবতাদা যদি সিঙ্গুলার হয় তাহলে খবর সিঙ্গুলার, মুবতাদা যদি ডুয়াল হয় তাহলে খবর ডুয়াল, মুবতাদা যদি আপনার প্লুরাল হয় তাহলে খবরও প্লুরাল হবে। ঠিক আছে, এগুলি পরীক্ষায় আসতে পারে। এক্সাম্পল, একটু কুইক যাই আমরা। দ্য বুক ইজ নিউ, আল কিতাবু জাদিদুন, এটা কি একটি নামবাচক বাক্য? ইয়েস। মুবতাদা এবং খবর, এখানে মুবতাদা হচ্ছে দি বুক ইজ নিউ, তাহলে এখানে সাবজেক্ট হবে দি বুক, অর্থাৎ আল কিতাবু, আল কিতাবু, নিউ হচ্ছে জাদিদুন। কেমন? তাহলে আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ। এই যে ইজটা দেখেন, অরেঞ্জ কালারের ইজ, এখানে মনে মনে আপনার ইজটাকে ফেলবেন। এখানে মনে মনে এই যে আমি যেখানে দেখাচ্ছি কার্সার দিয়ে, এখানে ইজটাকে ফেলবেন। ফেললে আপনার এইটা তো সাবজেক্ট হলো, এই এর পরে এটা হচ্ছে প্রেডিকেট বা খবর। আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ। আচ্ছা, বাকি ইয়েটা একই রকম। আমি আরেকটা দেখে, আমি এটা বাদ দিই, এটা
একই রকমই হবে। দ্য রুম ইজ বিউটিফুল, এটা দেখানোর কারণটা হচ্ছে রুম, দ্য রুম, রুম হচ্ছে তা মারবুতা আছে, আল গুরফাতু, আল গুরফাতু, তা মারবুতা থাকাতে এইটা হচ্ছে ফেমিনাইন, ফেমিনাইন। তো বিউটিফুল হচ্ছে জামিলুন, বেসিক্যালি জামিলুন। তো এখানে জামিলাতুন করা হচ্ছে কারণ আমাদের সাবজেক্ট তথা মুক্তাদা ফেমিনাইন, যেহেতু সাবজেক্টটা ফেমিনাইন, সো আমাদের এই প্রেডিকেটটাকে করতে হচ্ছে ফেমিনাইন, এই তা মারবুতাটাকে অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, জামিলুন মানে হচ্ছে বিউটিফুল, তাহলে এখানে হবে জামিলাতুন। আচ্ছা ওকে, একটু এটাও সিমিলার কাইন্ড, খুব তাড়াতাড়ি যাব আমরা। আচ্ছা, আমরা একটু দেখবো আমাদের যে সাবজেক্ট, আমরা দেখেছিলাম সাবজেক্টটা হয় নাউন কিংবা প্রোনাউন। তো পার্ট থ্রির আমাদের 3.1 দেখেন, আল যুক্ত নাউন যখন মুক্তাদা, আল যুক্ত নাউন যখন মুক্তাদা, যখন আমাদের কমন নাউন, তখন যেহেতু ডেফিনিট করতে হচ্ছে, আমরা দেখলাম যে সাবজেক্ট বা মুক্তাদা অলওয়েজ ডেফিনিট, তাহলে আল যুক্ত করতে হয়। দ্য পেন ইজ ওল্ড, দ্য পেন ইজ ওল্ড, ঠিক আছে। এই দি পেন, হ্যাঁ অলওয়েজ দি পেন, দি হাউস, দি কার, দা বুক ইত্যাদি অলওয়েজ কিন্তু দি অ্যাড করা আছে। দি পেন ইজ ওল্ড, আমরা দেখলাম সাবজেক্টটা হচ্ছে আল যুক্ত নাউন, আল মানে হচ্ছে ইংলিশে দি। তাহলে এটা খুব সহজ, আল কলামু, যেহেতু আমাদের সাবজেক্ট অলওয়েজ ডেফিনিট, তাহলে আল কলামু হবে, কখনোই কলামুন হবে না, আল কলামু। এরপর ইসটা মাঝখানে আমরা মনে মনে ঠিক রাখবো এখানে। আর ওল্ড হচ্ছে কদিমুন, তাহলে ফাইনালি এটা হবে আল কলামু কদিমুন। আর একটা দেখি, দ্য ডোর ইজ ওপেন, দেখেন অলওয়েজ কিন্তু ডি আছে, ডেফিনিট, সাবজেক্ট ইজ অলওয়েজ ডেফিনিট। দ্য ডোর, আল বাবু, এরপরে আমাদের এই যে ইজটা মনে মনে এখানে ইনসার্ট করতে হবে। আল 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 বাবুর পরে মনে মনে একটা ইজ আছে, বাংলাতে হয়। আচ্ছা, ওপেন হচ্ছে মাফতুহুন, মাফতুহুন, তাহলে আল বাবু মাফতুহুন। আচ্ছা নেক্সট, দ্য মুন ইজ বিউটিফুল, আল কমারু জামিলুন, ঠিক আছে। এখন এই সেন্টেন্সে যদি একটু অন্যভাবে দেখি, দ্য রুম ইজ বিউটিফুল, তখন আল গুরফাতু জামিলাতুন, এটা আমরা অবশ্য আগে দেখলাম একবার, দেখলাম। এনিওয়ে, যে পার্ট 3.2, 3.2, আমরা 3.1-এ দেখলাম আল যুক্ত নাউন যখন মুক্তাদা, আল যুক্ত নাউন যখন মুক্তাদা, ঠিক আছে, আল যুক্ত নাউন হলেই, যখন নাউনটা আল যুক্ত হচ্ছে তখন ডেফিনিট। আচ্ছা, পার্ট 3.2-তে আমরা দেখব প্রপার নাউন যখন মুক্তাদা। তো আমরা জানি প্রপার নাউন অলওয়েজ অলওয়েজ ডেফিনিট, প্রপার নাউন অলওয়েজ অলওয়েজ ডেফিনিট। হামিদ ইজ এ স্টুডেন্ট, হামিদুন, তো হামিদুন তলিবুন, হামিদুন তলিবুন। হামিদ কি নির্দিষ্ট? এর কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সার হবে অবশ্যই ডেফিনেটলি, এটা এটা ডেফিনিট, এটা হামিদ নির্দিষ্ট, কারণ হামিদ হচ্ছে প্রপার নেম। আচ্ছা, এইটাও, এই কোশ্চেনটাও পরীক্ষা আসতে পারে, কোন ইসম প্রান্তিক তানউইন থাকলেও নির্দিষ্ট। আচ্ছা দেখেন, হামিদুন, এটার প্রান্তিক কিন্তু তানউইন আছে, হ্যাঁ তানউইন আছে, কিন্তু তানউইন থাকা সত্ত্বেও আমরা দেখেছিলাম যে তানউইন থাকলে ইনডেফিনিট হয়, ওটা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে, মানে অলওয়েজ, মানে কমন নাউন হলে, কমন নাউনের ক্ষেত্রে তানউইন থাকলে ইনডেফিনিট। বাট প্রপার নাউন যদি হয়, প্রপার নাউন হলে আপনার নামের শেষে অধিকাংশ ক্ষেত্রে, ইন মোস্ট অফ দ্য কেজে, এবং সেটা যদি হয় মেল প্রপার নাউন, মেল প্রপার নাউন, পুরুষদের নাম, তাহলে সেটা ইন মোস্ট অফ দ্য কেজে আপনার তানউইন থাকবে।
কিন্তু তানবিন থাকা সত্ত্বেও এটা ডেফিনিট। তো কোন ইসম প্রান্তিক তানবিন থাকলেও নির্দিষ্ট প্রপার নেম, সেটা হতে পারে ব্যক্তি, স্থান ইত্যাদির নাম। বিলালুন, মুহাম্মাদুন, হামিদুন, নূহুন, ইত্যাদি নাম। আচ্ছা, আমরা আরো দু একটা দেখি, যদি ইয়েতে দেখি। আগেরটা দেখেছিলাম হামিদ একজন স্টুডেন্ট। হামিদ ইজ এ স্টুডেন্ট, হামিদ একজন ছাত্র। হামিদ ইজ এ স্টুডেন্ট। হামিদুন তলিবুন। হুম। আচ্ছা, ক্লাস থেকে একজন একটু বলবেন। আহ এখানে কয়েকজন আছে যাদেরকে ইসে ডিভাইসের নামে আছে, বোঝা মুশকিল। আচ্ছা, আমি বলছি। আহ নিগার সুলতানা। নিগার সুলতানা, আপনি বলবেন এটা, এটার ইয়েটা বলবেন, ট্রান্সলেশনটা বলবেন। মারিয়াম ইজ এ স্টুডেন্ট। Mariam is a student. জি। Uh, মারিয়াম, মার ইয়ামু, আরবিতে মার Mar- ইয়ামু। হুম। Mariamu. Uh, আর ছাত্র ভাইয়া হচ্ছে সরি পারতেছি তলিবুন। না। তলিবুন, ছাত্র হচ্ছে তলিব তলিবুন। আচ্ছা, তলিবুন কিন্তু তলিবুন। হুম তলিবুন স্টুডেন্ট। হুম, ঠিক আছে, ডিফল্ট ক্ষেত্রে স্টুডেন্ট হচ্ছে তলিবুন। কিন্তু আমাদের তো লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট এবং প্রেডিকেটের ভিতরে দুটো বিষয়ে মিল থাকতে হবে। তার একটা হচ্ছে জেন্ডার, আর আরেকটা হচ্ছে নাম্বার। তো এখানে নাম্বারের বিষয় না, বিষয়টা হচ্ছে জেন্ডার। মারিয়াম কি ম্যাসকুলিন নাকি ফেমিনাইন? feminine. ফেমিনাইন মানে মহিলাবাচক। তো ফেমিনাইন যদি হয় তখন আমরা যে তলিবুন, তলিবুন এই যে অ্যাডজেক্ট, এই সরি এটাও নাউন, তলিবুন। তো এইটাকে আমরা ফেমিনাইন করে দেব, তলিবাতুন হবে, তলিবাতুন। আচ্ছা, ঠিক আছে, মানে এই জন্য জেন্ডার অনুযায়ী কনভার্ট হবে। অবশ্যই আমরা ওই যে দেখলাম তো, আচ্ছা সাবজেক্ট এবং প্রেডিকেটের ভিতরে দুটা বিষয় মিল থাকবে। ওই যে একটা চার্ট আমরা দেখালাম, ওটার ভিতরে আছে দেখবেন। মুক্তাদা এবং খবরের ভিতরে জেন্ডারে মিল থাকতে হবে এবং নাম্বারে মিল থাকতে হবে। ঠিক আছে, দিস ইজ এ মাস্ট। এটা অবশ্যই মিল থাকতে হবে। না, হ্যাঁ, তাহলে মার ইয়ামু না, তালিবুন। এখানে যদি আচ্ছা বিলাল হতো, হ্যাঁ, যদি মারিয়ামের জায়গায় বিলাল হতো, তাহলে হতো বিলালুন তালিবুন। ঠিক আছে, কারণ বিলাল তখন হতো ম্যাসকুলিন, তো তালিবুন হতো। হ্যাঁ, ঠিক আছে। মারিয়ামকে নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট, যেহেতু এটা প্রপার নাউন। বিলাল ইজ এ ডক্টর। আহ বিলালুন তবিবুন। ঠিক আছে, তবিবুন। আচ্ছা এই সেন্টেন্সটাই, এই সেন্টেন্সে যদি বিলাল না হয়ে এখানে যদি একটা আহ ইয়ে হতো, একটা ফিমেল প্রপার নেম আসতো, যেমন হতে পারে মারিয়াম হতে পারে, বা আয়েশা হতে পারে, জায়নাব হতে পারে। তো এখানে যদি একটা ফিমেল নাম আসতো, সে যদি আসতো মারিয়াম, মারিয়াম ইজ এ ডক্টর, তাহলে এটা হতো মার ইয়ামু, মার ইয়ামু তবি বাতুন হতো। হ্যাঁ, তবি বাতুন। ওকে। আচ্ছা, ক্লাসে এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার তো না? আচ্ছা কার কাছে স্যার, ক্লিয়ার না এটা? এখানে এখানে স্যার হচ্ছে বিলালুন তবিবুন। বিলালুন হচ্ছে এখানে ম্যাসকুলিন, তবিবুন এটাও তাহলে ম্যাসকুলিন নাকি? হ্যাঁ, ডেফিনেটলি ম্যাসকুলিন তো বটেই, তবি বোন তো ম্যাসকুলিন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে মারিয়া মু তবিবাতুন, তাহলে এটা ফেমিনিন, এটাও ফেমিনিন হবে, যেটা কিছুক্ষণ আগে দেখালেন যে জেন্ডার হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, নাম্বার ম্যাচ থাকতে হবে। আচ্ছা, রাইট। মারিয়া মু, মারিয়া মু, এখানে মারিয়া মুন দেওয়া যায় না? মারিয়া মুন। না, ওইটা আমাদের পরের আছে, আমাদের এই রিডারেই, আমাদের কয়েকটা লেসন পরেই আছে, আমরা শিখবো। হ্যাঁ, ফিমেল আচ্ছা আচ্ছা, প্রপার ঠিক আছে। নেমের, ফিমেল প্রপার নাউন যেটা ফিমেল প্রপার নেম,
এইটার হ্যাঁ কিছু নিয়ম আছে, স্পেশাল নিয়ম গ্রামার আছে। আছে, গ্রামারগুলো আমরা শিখবো, হ্যাঁ। ওকে স্যার। ওকে। তো আপাতত এইটাই যে সাবজেক্ট প্রেডিকেটের ভিতরে আপনার জেন্ডার এবং নাম্বারে ম্যাচিং মিল থাকতে হবে, ঠিক আছে। ওকে, আমরা আমরা মুভ করি পার্ট 3.2 শেষ করলাম। 3.1 ছিল আল যুক্ত নাউন যখন মুক্তাদা। 3.2 তে আমরা দেখলাম প্রপার নাউন যখন মুক্তাদা। দুটোই কিন্তু ডেফিনিট, আল যুক্ত নাউন ডেফিনিট, প্রপার নাউন ডেফিনিট। পার্ট 3.3 আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন মুক্তাদা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন মুক্তাদা, আমাদের লেসন ওয়ানেই কিন্তু শুরু হয়েছিল হাজা বাইতুন দিয়ে, ঠিক আছে। একদম প্রথম সেন্টেন্সটা ছিল হাজা বাইতুন। তো এই যে দিস, ঠিক আছে, দিস আমরা গতকাল ক্লাসে রিভিশন দিয়েছি। দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস মানে কাছের অবজেক্ট, কাছের অবজেক্ট। এ হাউস, এটার ভিতরে দুটো বিষয় আছে। একটা হচ্ছে এটা সিঙ্গুলার, সিঙ্গুলার ইংলিশেও সিঙ্গুলার, এটা এ হাউস মানে সিঙ্গুলার। আর আরবিতে আরেকটা এক্সট্রা বিষয়, সেটা হলো এটা জেন্ডার। ইংলিশে আমাদের এটা জেন্ডার নিয়ে মাথা ঘামাতে হয় না, কিন্তু আরবিতে জেন্ডারের একটা বিষয় আছে। এ হাউস, হাউস এটা হচ্ছে আপনার ম্যাসকুলিন, ঠিক আছে, ম্যাসকুলিন। তাহলে আমরা দেখতেছি হাউসটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার এবং ম্যাসকুলিন। তাহলে দিস যেটা আমরা একটা হাজা নিব, হাজিহিনা, কেমন, হাজিহিনা। এটা যদি হতো রুম, দিস ইজ এ রুম, রুম হলে এটা হতো ফেমিনাইন, রুম হচ্ছে ফেমিনাইন। বা উইন্ডো, ফেমিনাইন, ফেমিনাইন হলে তখন আমরা এটা নিতাম, এই দিসটাকে নিতাম হাজিহি হিসাবে, ঠিক আছে। সো এখানে আপনার হাজা আসবে। হুম? হাজা, এই দিস মানে হচ্ছে হাজা, এরপরে চট করে আমরা ইজটাকে ওখানে মনে মনে দিয়ে দেব। এই হাজার পরে ইজ মানে হয়। এ হাউস বাইতুন, বাইতুন কেন হবে, বিকজ এটা ইনডেফিনিট, হ্যাঁ, বাইতুন, হাজা বাইতুন। এই যে হাজা বাইতুন। আচ্ছা, এটি কি একটি নামবাচক বাক্য? এটা বলবেন আহ মাসুদ আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নামবাচক স্যার। আচ্ছা, কেন এটা নামবাচক বাক্য? এটা হাউস, বাসা। উম, না, 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 আপনার হাউস দেখে দেখে তো চেনা যাবে না। আমরা কি দেখেছিলাম, একটা সেন্টেন্স শুরু হচ্ছে কি দিয়ে। আপনি যদি লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন, আপনি যদি ইংলিশে দেখেন বা বাংলায় দেখেন, তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, দিস দিয়ে শুরু হচ্ছে, দিস, ইহা, দিস, দিসটা একটা প্রোনাউন না? প্রণাম। তো প্রোনাউন, নাউন কিংবা প্রোনাউন দিয়ে শুরু হলেই সেটা নামবাচক বাক্য। হাউস তো হচ্ছে আপনার খবর, খবর। খবর প্রেডিকেট, খবর নিয়ে আমাদের চেনার কিছু নাই। সেন্টেন্সটা, সেন্টেন্সের শুরু হচ্ছে কি দিয়ে, শুরু হচ্ছে কি দিয়ে সেটা কিন্তু বিষয় না, যে আপনার সাবজেক্ট নাকি প্রেডিকেট এইটা দেখার বিষয় না। সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে, শুরু হচ্ছে দিস দিয়ে। প্রণাম। আরবিতে হা যা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আরবিতে আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, তাহলে হা যা দিয়ে শুরু হচ্ছে। তো হা যা একটা ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তথা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তথা প্রোনাউন। তো প্রোনাউন দিয়ে যখনই একটা সেন্টেন্স শুরু হচ্ছে, তখন সেটা নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা, এটার সাবজেক্ট হচ্ছে কিন্তু দিস, অর্থাৎ হাজা। হুম, সাবজেক্ট পেয়ে গেলে আমরা প্রেডিকেটও সহজে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে মুবতাদা কি নির্দিষ্ট? এই যে মুবতাদা কোনটা, হাজা কিন্তু মুবতাদা, হ্যাঁ, এইটা নির্দিষ্ট, কারণ এটা প্রোনাউন। অল প্রোনাউন্স, অল প্রোনাউন্স আর অলওয়েজ, অলওয়েজ ডেফিনিট, ঠিক আছে। একবার মনের ভিতরে মানে খুব
মানে ইয়ে করে গেঁথে নেবেন। অল প্রোনাউন্স আর অলওয়েজ ডেফিনিট। এই যে অল প্রোনাউন্স আর অলওয়েজ ডেফিনিট, সকল প্রোনাউন, সর্বনাম আর কি, সবসময় নির্দিষ্ট। ফর এক্সাম্পল, আচ্ছা দিস ইজ আ রুম, একটা আমরা ফেমিনাইন দেখি, এই যে যেটা বলছিলাম দিস ইজ এ রুম, এই রুমটা হচ্ছে ফেমিনাইন, এবং দিস মানে কাছের, এবং এটা সিঙ্গুলার। তাহলে আমাদের আমাদের নিতে হবে এটা হাজিহি দিয়ে, হ্যাঁ, হাজিহি গুরফাতুন, হাজিহি গুরফাতুন। আচ্ছা রেস্ট অফ দ্য এক্সাম্পলস আর মোটামুটি সিমিলার, সিমিলার, আমরা একটু স্কিপ করে যাই। আচ্ছা দ্যাট দিয়ে একটা আছে, দ্যাট ইজ এ ডোর, দ্যাট মানে দূরের, আ ডোর এটা হলো ম্যাসকুলিন, তাহলে আমরা জালিকা নিব, জালিকা বাবুন। আর দ্যাট ইজ এ উইন্ডো, এটা ফেমিনাইন, তাহলে এটা তিলকা নিব, তিলকা নাফিজাতুন। আচ্ছা পার্ট ফোরে ছিল আমাদের ফ্রেজ, কেমন? পার্ট 4-এ ছিল আমাদের ফ্রেজ, আমরা ডে 16, 17, 18, এই ডেগুলোতে আমরা ফ্রেজ পড়েছি বেশ ভালোভাবেই। আজকে আমরা আবার রিক্যাপ করব, রিভিশন দিব। তো পার্ট 4-এ থাকছে ফ্রেজ, আমরা কি কি ফ্রেজ পড়েছিলাম তার একটা স্ন্যাপশট এখানে দেওয়া আছে। ফ্রেজ, তো আজকে আমাদের এটাকে সাজানো এইভাবে, আমরা প্রথমে ডে 16-এ প্রবাবলি আমরা ফ্রেজ শুরু করেছিলাম। ফ্রেজ 1, হ্যাঁ, ফ্রেজ 1টা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, সংক্ষেপে পিপি, হ্যাঁ। তারপর আমরা শিখেছিলাম ফ্রেজ 2, সেটা মুদ অফ ইলাহি অ্যান্ড মুদ অফ, ঠিক আছে, মুদ অফ ইলাহি অ্যান্ড মুদ অফ, সংক্ষেপে আমরা বলি মিম ফ্রেজ, হ্যাঁ, মিম ফ্রেজ, এই যে মুদ অফ ইলাহি MI আর মুদ অফের মিম ফ্রেজ। এটা ইংলিশে আমরা শিখেছিলাম পজেসিভ নাউন ফ্রেজ। তো আমাদের এই টার্ম মনে রাখলে আলহামদুলিল্লাহ এনাফ, মুদ অফ ইলাহি অ্যান্ড মুদ অফ, মিম ফ্রেজ। আর ফ্রেজ 3 ছিল 3 ওয়ার্ডেড ফ্রেজ, এগুলা ফ্রেজ 1 এবং ফ্রেজ 2 ছিল 2 ওয়ার্ডেড, দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে। ফ্রেজ 1ও ছিল দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে, ফ্রেজ 2ও ছিল দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে, ফ্রেজ 3টা হচ্ছে 3টা ওয়ার্ডের কম্বিনেশনে। এবং এই ফ্রেজ 3টা কিছুই না, এটা ফ্রেজ 2 এর সাথে ফ্রেজ 1-এর যোগফল। আমরা ফ্রেজ 1 প্লাস ফ্রেজ 2 এটা যখন এক জায়গায় করবো, একসাথে করব, দুটাকে যুক্ত করব, তখনই আমরা ফ্রেজ 3টা পেয়ে যাব। আজকে আমরা ইনশাল্লাহ আবার দেখবো, হ্যাঁ। পার্ট ওই 4-এ থাকছে হলো ফ্রেজ 1, ফ্রেজ 1 ফ্রেজ 1-এ থাকছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, পিপি, আরবিতে জার মাজরুর, জারুন ওয়া মাজরুরুন, সংক্ষেপে জার মাজরুর, হুম, জার মাজরুর। তো প্রিপোজিশনাল ফ্রেজ আর কিছুই না, একটা প্রিপোজিশন এবং তারপরে একটা নাউন অথবা প্রোনাউন, নাউন হতে পারে অথবা একটা প্রোনাউন হতে পারে, এটার কম্বিনেশন হলো প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। যেমন অন এ টেবিল, এই অনটা হচ্ছে প্রিপোজিশন, টেবিলটা হচ্ছে আপনার নাউন, ঠিক আছে। আর ইংলিশে এটা তো একটা আর্টিকেল, তো এইটা হচ্ছে আপনার, এই টেবিলটা হচ্ছে নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। টু দি মস্ক, টু হচ্ছে প্রিপোজিশন, মস্ক হচ্ছে আপনার নাউন, ঠিক আছে। ইন দি হাউস, ইন হচ্ছে প্রিপোজিশন, হাউস হচ্ছে আপনার নাউন। ফর হিম, ফর হচ্ছে প্রিপোজিশন, হিম হচ্ছে এক্ষেত্রে প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। তো এই প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন, আরবিতে সেম সেম, নো চেঞ্জ। তো আরবিতে প্রিপোজিশনকে বলা হয় হার্ফ জার। হার্ফ জারের একটাই কাজ, সেই কাজটা হলো, যেহেতু আমরা দেখলাম যে প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে প্রিপোজিশন প্লাস তারপরে একটা নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশনের পরে একটা নাউন পাচ্ছি আমরা অথবা প্রোনাউন।
তো আরবিতে ওই প্রিপোজিশনের কাজটা হচ্ছে তার পরে যে নাউনটা থাকবে ওই নাউনটাকে মাজরুর করে দেওয়া। স্ট্যাটাসে স্ট্যাটাসে যে মারফু মানসুব মাজরুর আছে ওই নাউনটাকে মাজরুর স্ট্যাটাসে দিয়ে দেওয়া, মানে মাজরুর করা। যে পরের শব্দকে মানে ইসমকে, নাউনের পরে তো সবসময় ইয়ে আসবে আর কি, সরি মানে হার্ফ জারের পরে প্রিপোজিশনের পরে ইসমি আসে, সেটাকে মাজরুর করা, এই একটাই কাজ। ঠিক আছে, একটাই কাজ। হার্ফ জারের আরো কিছু নিয়ম আছে খুবই খুঁটিনাটি। এটা আমরা ওই দিন ডিটেলে দেখছিলাম যে প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের আগে আসে, আর প্রিপোজিশন পরের প্রথম শব্দটাকে মাজরুর করে, ঠিক তার পরের শব্দটা কিন্তু একটা সেন্টেন্সে একাধিক ওয়ার্ড আছে কিন্তু প্রিপোজিশন ঠিক তার পরের যে ওয়ার্ডটা আছে শুধু তার উপরে প্রভাব বিস্তার করে, তার পরের শব্দটাকেই প্রভাবিত করে, অন্য ওই সেন্টেন্সে অন্য কোনো শব্দকে ওয়ার্ডকে প্রভাবিত করে না। আচ্ছা, প্রিপোজিশন শুধুমাত্র পরের ওয়ার্ডটাকে মাজরুর করে, প্রিপোজিশনের কোনো ক্ষমতা নাই যে পরের শব্দটা থেকে আল কিংবা তানউইন মুক্ত করা। প্রিপোজিশন পরের শব্দ থেকে আল বা তানউইন মুক্ত করতে পারে না। তো আরবিতে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যে হার্ফ জার প্লাস ইসম মাজরুর। যদি পরীক্ষায় এমন কোশ্চেন আসে যে আরবিতে প্রিপোজিশনাল ফ্রেজটা কি, তাহলে উত্তর হবে হার্ফ জার প্লাস ইসম মাজরুর। ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল দেখবো, টাইম কভার করতে হবে আমাদের। এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে আলা মানে ওয়ান মানে উপরে, মাকতাবুন মানে একটি টেবিল। ঠিক আছে, একটি টেবিল। তো এইটা আলা একটা প্রিপোজিশন আর মাকতাবুন একটা টেবিল, এটা মারফু। ঠিক আছে, এটা মারফু। এই যে দম্মা আছে, দম্মা আছে মানে দম্মা তানউইন আছে, তো এটা আহ মারফু। তো যখন এই দুটো অ্যাক্ট করবে একসাথে, এই প্রিপোজিশনটা এর সঙ্গে অ্যাক্ট করবে, যখন এই দুটো ওয়ার্ড মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হবে, তখন হয়ে যাবে মাকতাবুনটা হয়ে যাবে মাকতাবিন। আলা মাকতাবিন, একটি টেবিলের উপরে, একটি টেবিলের উপরে। এই বাংলাতে আমাদের এই যে টেবিল এর অলরেডি চলে আসছে, হ্যাঁ, টেবিল এর এই মাজরুর বাংলাতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখবো। এই আমাদের এখানে কিছু ইয়ে আসছে, হুম, উম, যেমন ইলা টার্গেট, আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বানানোর টার্গেট। একটা হচ্ছে ইলা মানে দিকে, মসজিদ মানে মসজিদুন। ঠিক আছে, তো আমরা যদি মসজিদের দিকে এইরকম একটা ফ্রেজ করতে চাই, প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে দিকে, মসজিদের দিকে, ইলা, ইলা, তারপরে মসজিদ দুন আছে, এটা মারফু আছে। তো যখন ফ্রেজ হয়ে যাবে তখন মাসজিদিন হবে, হ্যাঁ, মাসজিদিন। মাসজিদিন কেন হবে? বিকজ এর মাসজিদিন কেন হবে, কারণ এটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন মানে হার্ফ জার তার পরের ওয়ার্ডটাকে মাজরুর করে। এই ইলা একটা হার্ফ জার, হার্ফ জার মানে প্রিপোজিশন, সে তার পরের যে নাউনটাকে পাবে সেটাকে সে মাজরুর করবে। তাহলে এই ফ্রেজটা হবে ইলা মাসজিদিন। ঠিক আছে, ইলা মাসজিদিন। দম্মা ছিল, এখানে হয়ে গেল কাসরা। আচ্ছা, এটা যদি হয় মসজিদটির দিকে, যদি ডেফিনিট হয় একই নিয়ম। ডেফিনিট হলে আল মাসজিদু, ইলা তো ইলাই আছে, তাহলে ইলা আল মাসজিদি হবে, ইলা আল মাসজিদি। ওকে। আচ্ছা, আমরা পরের দুটা ইয়েটা স্কিপ করে যাই।
আচ্ছা, পার্ট 4.2, 4.2 তে ছিল আমাদের পজিটিভ নাউন ফ্রেজ, অর্থাৎ ওই মুদাফ ইলাহি মুদফ, মুদাফ ইলাহি মুদফ, মিম ফ্রেজ, ঠিক আছে, মুদাফুন মুদাফিন ইলাহি। এটার আহ সহজ বিষয় হচ্ছে যে মালিকানা অথবা অধিকার সূচক সম্পর্কে, মালিকানা বা অধিকার সূচক সম্পর্কে যে ফ্রেজটা হয় সেটাই পজিটিভ কনস্ট্রাকশন, অথবা আরবিতে যে মুদফ ইলাহি মুদফ। তো এই ক্ষেত্রে আমরা এই পজেশন বা মালিকানা অধিকার সূচক সম্পর্কে ইংলিশে এই যে অফ দ্য বুক অফ বেলাল, দ্য পেন অফ দ্য টিচার, ঠিক আছে, অথবা এই যে অ্যাপস্ট্রফি এস, বিলালস হাউস ইত্যাদি, এই দুই ফর্মে করা হয়, হ্যাঁ, অফ অথবা অ্যাপস্ট্রফি এস, এটা যোগ করি। বাংলাতে আমরা নাউনের শেষে এর কিংবা র যুক্ত করি। বিলাল এর বই, শিক্ষক সাহেবের কলম, এই যে এর। তো এইটাই, এত কিছুর মূলে কিন্তু এই এতটুকুই। এই যে মনে হচ্ছে অনেক বিশাল কিছু, মুদাফ ইলাহি মুদফ, আমরা প্রথম দিন বলছিলাম যে ইদোফা, পজিটিভ কনস্ট্রাকশন, এগুলো গ্রামার শিখতে গেলে আসলে কিছু আনুষঙ্গিক বিষয় আনতে হয়। তো এই মূল বিষয়বস্তু হচ্ছে যে এই পজিটিভ কনস্ট্রাকশন, অধিকার, মালিকানা সূচক, আমার বই, ঠিক আছে, বিলালের বাড়ি, ঠিক আছে, আল্লাহর ঘর, আল্লাহর রসুল, এই যে এই জাতীয় যে ফ্রেজটা মালিকানা বা অধিকার সূচক, এতে ইংলিশে আমরা অ্যাপোস্ট্রফি এস এর অ্যাড করি। বিলালস হাউস, আল্লাহজ হাউস, ঠিক আছে, আল্লাহজ রসুল ইত্যাদি, অথবা দ্য বুক অফ বেলাল, যে হাউস অফ বেলাল, অফ দিয়ে করি। আর বাংলাতে আমরা ওই নাউনটার শেষে আপনার এর বা র যুক্ত করি, যে দি হাউস অফ বেলাল, অথবা বিলালস হাউস, অথবা বিলালের বাড়ি, ঠিক আছে। এখানে একটা জিনিস শুধু একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে নাউন ওয়ান, ফার্স্ট নাউন সেকেন্ড নাউনটা ধরার বিষয়। যদি এইভাবে আমরা দেখি যে হাউস অফ বেলাল, যেভাবে ইউজুয়ালি আমরা ইংলিশে বলা হয়, দি হাউস অফ বেলাল, দ্য পেন অফ দ্য টিচার, প্রথম যে নাউনটা আসতেছে সেটাকেই আমাদের এই আলোচনার জন্য আমাদের ক্লাসে শুধু এইভাবে দেখানো। এটা কোনো ধারাবাহিক, মানে ওরকম কোনো রুলস নাই, কোনো গ্রামার বইয়ে নাই, কিন্তু এটা আমরা ক্লাসে আপনাদের বোঝানোর জন্য, সহজ করার জন্য এইভাবে করা আর কি। হাউসটা হলো ফার্স্ট নাউন, বিলালটা হলো সেকেন্ড নাউন, ঠিক আছে। প্রথমে আসছে বলেই ফার্স্ট নাউন, যে হাউস এটা প্রথমে আসছে, এটা ফার্স্ট নাউন, এটা পরে আসছে তাহলে সেকেন্ড নাউন। তো এইটা যখন আমরা এই ফরম্যাটে দেখি, এই যে দি হাউস অফ বেলাল ছিল, হ্যাঁ, তাহলে হাউসটা ছিল কিন্তু আগে, এই হাউসটা আগে ছিল কিন্তু এখানে ঘুরে গেছে। যখন আমরা বিলালস হাউস লিখছি বা বিলাল এর বাড়ি বলতেছি, তখন এইটা হচ্ছে ফার্স্ট নাউন, হাউস কিংবা বাড়ি হচ্ছে ফার্স্ট নাউন, আর বিলাল অথবা যে বিলাল, বাংলা বা ইংলিশ, এটা সেকেন্ড নাউন। এটা আর একটা কারণ হলো, ঠিক আর একটা কারণ হলো অভ্যস্ত হওয়ার জন্য বা আপনাদেরকে অভ্যস্ত করানোর জন্য। যখন আরবি ট্রান্সলেট আমরা করব, ইংলিশ বা বাংলাতে আমরা বাম দিক থেকে ডান দিকে আসি, এসে যেখানে আমরা স্টপ করি, যেখানে ছেড়ে দেই, ঠিক ওখান থেকে রিভার্স, উল্টা দিকে আমরা আরবিতে যাই। যেমন বিলালের বাড়ি, এইটা ট্রান্সলেশন আরবিতে হবে বাড়ি বিলালের। আরবিটাকে মাথায় রাখবেন, যেহেতু আমরা আরবি শিখতেছি, তাহলে আরবির কনভেনশনটা আমরা মাথায় রাখবো, বাড়ি বিলালের। তো সেক্ষেত্রে বাড়ি বিলালের যেহেতু আমরা বলবো আরবিতে, তাহলে বাড়িটা কিন্তু ফার্স্ট নাউন, ঠিক আছে, ফার্স্ট নাউন বাড়ি, বিলাল বা বিলালের সেকেন্ড নাউন। তো ইংলিশে অ্যাপোস্ট্রফি এস যোগ করলাম বিলালের সাথে, অ্যাপোস্ট্রফি এস বিলালস, বাংলাতে বিলাল এর,
আমরা আরবিতে দেখব এইটা আসলে আরবিতে কি হবে, সেখানে কি আদৌ কোনো এরকম এস যোগ করার সুযোগ আছে, নাকি এর যুক্ত করার সুযোগ আছে, নাকি কি নিয়মটা কি, এইটাই এই পুরা ওই লেসনটার সারমর্ম হচ্ছে এটাই, যে আমরা বাংলাতে এর যোগ করি পজিশন বোঝাতে, মালিকানা বোঝাতে, অধিকার বোঝাতে, বা ইংলিশে অ্যাপোস্ট্রফি এস যোগ করি। আরবিতে আসলে নিয়মটা কি, নিশ্চয় নিয়ম আছে, সেই নিয়মটা কি, এইটাই কিন্তু আমাদের রিডার ওই লেসন কত নম্বর, 6, লেসন 6 এর মূল প্রতিপাদ্য, একদম টু দা পয়েন্টে যদি বলা হয়। হ্যাঁ, তো আমরা দেখবো আরবিতে কি হয়। তো ওই যে নাউন গুলা, একটা নামকরণটা বুঝিনি, কারণ ফার্স্ট নাউন সেকেন্ড নাউন বলে তো আমাদের কিছু নাই, গ্রামার বইতে এরকম কিছু নাই। আমরা ফার্স্ট নাউন যেটা, এই যে বিলালস হাউস, হাউসটা হচ্ছে ফার্স্ট নাউন। এই ফার্স্ট নাউনটাকে বলা হয় পজেসড। বাংলাতে দেখেন, ইংলিশটা কঠিন হলে ইংলিশ বাদ থাকুক, বাংলাতে অধিকৃত, সম্পর্কিত নাউন এটা। আর বিলাল, এই বিলালটা হলো পজেসর, মালিক। এই বাড়ির মালিক হচ্ছে বিলাল। বিলাল হাউস মানে বিলালের বাড়ি, তাহলে বাড়িটির মালিকটা হচ্ছে বিলাল, পজেসর। বাংলাতে অধিকারী, সম্পর্ককারী অথবা মালিক, ঠিক আছে, ইত্যাদি। তো যখন এই ফার্স্ট নাউনটা, এটা ইম্পর্ট্যান্ট, ফার্স্ট নাউনটা হচ্ছে আপনার অধিকৃত, সম্পর্কিত যেটা, সেটা হলো মুদফ, মুদফ। আর পজেসর যিনি মানে অধিকারী, এটা মুদফ ইলাহি, হ্যাঁ? মুদফ ইলাহি, মুদফ ইলাহি। তো এই মুদফ ইলাহির একটা সম্পর্কের একটা কন্ডিশন আছে, আমাদের এই বিষয়টাই পড়া এবং মনে রাখার বিষয়। মুদফ এবং মুদফ ইলাহির ভিতরে কিছু কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, কন্ডিশন আছে, শর্ত আছে। এই শর্তটাই আমাদের ফ্রেজটা করার সময় এই শর্তগুলা মেনে চলতে হবে। শর্তগুলা কি আমরা দেখব, ওই একই জিনিস, এখানে ইংলিশ আরবি সহ দেখানো আছে। মুদফ মুদফ ইলাহি, এই যে মুদাফিলের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। দেখেন, এইটা ডান দিকে, হাউসটা হলো ডান দিকে, বিলালস হচ্ছে বাম দিকে। বাংলাতেও যদি দেখেন, এটা হবে বিলালের, হাউসটা হলো বাড়ি, ডান দিকে হচ্ছে বাড়ি, ডান হাতে বাড়ি, ডান হাতে বাড়ি, বাম হাতে বিলাল। লক্ষ্য করেন, ডান দিকে আপনার মনে মনে কল্পনা করেন, ডান দিকে ডান হাতে হাউস মানে বাড়ি, ডান হাতে বাড়ি, বাম হাতে বিলাল। এটা হলো ডান হাতে হলো ফার্স্ট নাউন, বাম হাতে হচ্ছে সেকেন্ড নাউন। ডান হাতে আছে মুদফ, বাম হাতে মুদফ ইলাহি। ডান দিকে মুদফ, বাম দিকে মুদফ ইলাহি। আরবিতে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, তখন কিন্তু মুদফটা পড়বে আগে, কিন্তু মুদফ, মুদফ পরে পড়বে মুদফ ইলাহি। তো মুদফের বৈশিষ্ট্য হলো, মানে আপনার ডান দিকে যেটা আছে, যেটা শুরুতে পড়বে আরবিতে, মুদফ। মুদফটা মারফু, মানসুব, মাজরুর যে কোনোটাই হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ওই ফ্রেজ কিংবা সেন্টেন্সে ওই নাউনটার ভূমিকা। এটা আমরা সেন্টেন্সে পেয়ে যাব, ওইটা চিন্তার বিষয় না, শুধু মনে রাখতে হবে যে এটা মারফু, মানসুব, মাজরুর যে কোনোটাই হতে পারে। অপরপক্ষে তার বাম হাতে যে মুদাফ ইলাহি, এটা কিন্তু সব সময় মাজরুর, সব সময় মাজরুর। কারণ ইংলিশে যেমন অ্যাপোস্ট্রফি এস না দিলে বিলাল হাউস, এটা কোনো মানে নাই, ভুল, ইনকারেক্ট, মানে মিনিংলেস। আমরা এস যোগ করতেছি, অ্যাপোস্ট্রফি এস যোগ করতেছি, বাংলাতে বিলাল বাড়ি, কোনো মানে নেই, আংশিক মানে অর্থ হচ্ছে না। তো কি কি করতে হচ্ছে, বাংলাতে বিলাল এর বাড়ি, দেখেন বিলাল এর বাড়ি, তো বিলালের সঙ্গে আমরা এর যুক্ত করতেছি, তো এর ছাড়া কিন্তু হচ্ছে না। সো বিলালের বাড়ি যখন হচ্ছে বিলালের বাড়ি, তখন একটা মিনিংফুল ফ্রেজ হচ্ছে। তো বাংলাতে এর যুক্ত করতে হচ্ছে বিলাল, বিলালের। আর আরবিতে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হচ্ছে। এটাই কিন্তু কন্ডিশন ইংলিশ বা বাংলাতে। আরবিতে এইটারই সাবস্টিটিউট ফর্ম হচ্ছে, আরবিতে তো আর এর যুক্ত করার কোনো সুযোগ নাই, বা অ্যাপোস্ট্রফি এস যোগ করার সুযোগ নাই। তাহলে আরবিতে নিয়ম হলো, এই সেকেন্ড নাউনটা যেটা হলো মুদাফ ইলাহি, এটাকে সবসময় মাজরুর হবে।
ঠিক আছে, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার বিষয়, মাজরুর হবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর নিয়ম। আচ্ছা, সেকেন্ড হলো মুদফের ক্ষেত্রে ডান হাতে চলে আসছে আবার মুদফ, এ কখনোই আল কিংবা তানভিন নিতে পারবে না। ঠিক আছে, ডেফিনিট হোক, ডেফিনিট হলে তো আমরা পড়ছি যে আল নিতে হয়, কিন্তু যখন মুদফ হবে, এটা হলো মুদফের বৈশিষ্ট্য। ঠিক আছে, তখন সে আল নিতে পারবে না। আবার যখন ইনডেফিনিট ক্ষেত্রেও সে তানভিন নিতে পারবে না। আমরা কমন নাউনে এত এত সময় এতদিন পড়ে আসছি যে কমন নাউনে যদি ইনডেফিনিট হয় তাহলে তানভিন হয়, ওয়ার্ডের শেষে তানভিন থাকে। আর যদি ডেফিনিট হয় তাহলে ওয়ার্ডের শুরুতে আল থাকে। কিন্তু মুদফের ব্যতিক্রম, মুদফে মুদফ কখনো আল বা তানভিন নিবে না। ঠিক আছে, মুদফ ইলাহি নিতে পারে, মুদফ ইলাহি আল অথবা তানভিন নিতে পারে। মুদফ ইলাহি যদি ডেফিনিট হয় তাহলে আল নিবে, আর মুদফ ইলাহি যদি ইনডেফিনিট হয় তাহলে তানভিন নিবে। ঠিক আছে, So, এই নিয়মটা খেয়াল রাখতে হবে। আর মুদফের নির্দিষ্টতা অনির্দিষ্টতা ডিপেন্ড করতেছে সম্পূর্ণভাবে তার মুদফ ইলাহির উপরে। ঠিক আছে, তার মালিকের উপরে, মুদফ ইলাহির উপরে। মুদফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদফ নির্দিষ্ট, আর মুদফ ইলাহি যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদফও অনির্দিষ্ট। এই হচ্ছে এদের ভিতরে মুদফ মুদফ ইলাহির সম্পর্কের শর্ত। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো মুদাফ এবং মুদাফ ইলাহি কিন্তু পেয়ার, জোড়া। ঠিক আছে, শিকলের মতো আর কি, একটার সাথে আর একটা কানেক্টেড, ছুটবে না কিন্তু। মুভ করলে দুটো একসঙ্গে মুভ করবে, দে আর কানেক্টেড। এই মুদাফ এবং মুদাফ ইলাহির মধ্যে কোনো শব্দ বসতে পারে না, বসবে না। ঠিক আছে, যদি বসার কোনো ব্যাপার ঘটেও, ঠিক আছে, আহ হতে পারে হামিদের বাড়ি মনে করেন, বা বিলালের বাড়ি। দেখেন, যদি এমন হয় বিলালের বাড়ি, এটা তো মুদাফ মুদাফ ইলাহি, বিলালের এই বাড়িটা, মাঝখানে যখন এই ঢুকবে, এইটাকে আমাদের অন্য কোথাও নিতে হবে। ঠিক আছে, আরবিতে, কারণ মুদাফ মুদাফ ইলাহির মাঝে আর কোনো শব্দ বসতে পারবে না। ওটা আমরা পরে শিখবো। তো আজকের জন্য এতটুকুই যে মুদাফ মুদাফ ইলাহির মধ্যে আর কোনো শব্দ বসে না। আর এইটা আপনাদের তো স্লাইড থেকে যাবে, নিজেরা একবার দেখবেন, খুবই সহজ বিষয়। আচ্ছা, ওই কথাগুলো এখানে বলা আছে, একটু অন্যভাবে দেখে নিবেন। আমাদের আর 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। একটা এক্সাম্পল দেখি আমরা, বুক অফ আল্লাহ। বুক অফ আল্লাহ যদি এইভাবে দেখি সহজভাবে, বুক অফ আল্লাহ অফ দিয়ে, তাহলে আমাদের শুরুতে আসছে বুক, এটা হচ্ছে নাউন 1, ফার্স্ট নাউন। আল্লাহ এক্ষেত্রে সেকেন্ড নাউন। আমরা যদি শর্ট ফর্মে দেখি আল্লাহ, তাহলে দুটো নাউন, আল্লাহ এবং বুক। এই যে বুক ছিল ফার্স্ট নাউন শুরুতে ছিল, তাহলে এই শর্ট ফর্মে এই বুকটা হচ্ছে ফার্স্ট নাউন, আর আল্লাহ শব্দটা এখানে সেকেন্ড নাউন। বাংলাতে আল্লাহ বই, ফার্স্ট নাউন সেকেন্ড নাউন। ফার্স্ট নাউনটা হচ্ছে মুদফ, সেকেন্ড নাউনটা হচ্ছে মুদফ ইলাহি। এমটা হচ্ছে মুদফ, এমটা হচ্ছে মুদফ ইলাহি। এখন আমরা যখন পজেসিভ ফ্রেজ করব তখন আল্লাহ শব্দের সাথে এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ হবে, আর বাংলাতে আল্লাহর র যোগ হবে। ঠিক আছে, তো বুক, এটা যদি ইনডেফিনিট হয় তাহলে কিতাবুন, আর যদি ডেফিনিট হয় তাহলে আল কিতাবু। আল্লাহ শব্দটা, আল্লাহ মারফু অবস্থায় আল্লাহু। ঠিক আছে, তো আমরা যখন এই দুইটা ওয়ার্ডকে মিলাই যখন আমরা ফ্রেজ করব, মুদাফ ইলাহি ফ্রেজ করব, তখন আমরা দেখেছি যে মুদাফ কখনোই আল কিংবা তানভিন নিতে পারে না। তাহলে আমাদের এখান থেকে তানভিনটাকে ড্রপ করতে হবে, অর্থাৎ দুই ইয়ে ছিল, পেশ ছিল, দুই দম্মা ছিল, এক দম্মা ফেলে দিতে হবে। আবার এক্ষেত্রেও আল কিতাবু থেকে আল নিতে পারবো না, তো ফাইনালি তাহলে আমাদের ওয়ার্ডটা হবে কিতাবু। কিতাবু, এই মুদাফ মুদাফ ইলাহি যে সম্পর্কের যে শর্ত আছে সেটা অ্যাপ্লাই করলে এখানে আমাদের এই কিতাবুন কিংবা আল কিতাবু এই শব্দ দুটা থেকে আমরা বেছে আমাদের নিতে হবে আল, সরি, কিতাবু।
কিতাবু। আর আল্লাহু শব্দটা এক্ষেত্রে মাজরুর হয়ে যাবে, তাহলে আল্লাহি, কিতাবু আল্লাহি। ঠিক আছে। আচ্ছা, বাকি ওয়ার্ড ফ্রেজের বাকি নিয়মগুলো একই। এই বিলাল হাউস, বিলালের বাড়ি, সেম সেম বিষয়। ফার্স্ট নাউন সেকেন্ড নাউন, এটা মুদফ, এটা মুদফ ইলাহি। বাড়ি বাইতুন অর আল বাইতু, তাহলে আমাদের নিতে হবে বাইতু। আর বিলালুন হচ্ছে মারফু, তাহলে এই বাইতুন কিংবা আল বাইতু থেকে আমাদের আসবে হলো বাইতু, শুধু বাইতু। আর বিলালিন হয়ে যাবে, বাইতু বিলালিন। এই যে বিলালিন, বিলালিন, জের আছে কিন্তু, আমরা বারবার পড়তেছি এর জের মাজরুর, এর জের মাজরুর। তো এখানে কিন্তু জের আছে, কাসরা আছে, জের, জের মানে কাসরা আছে। জের থাকলে কি হয়? এর হয়। তো বাংলাতে দেখেন বিলালের, বিলালের, তো বিলালের বাড়ি, বাংলা থেকে আপনারা আরবির দিকে যান, বাংলা থেকে আরবির দিকে যান, বিলালের বাড়ি, তাহলে বিলালের যখন, তখন বিলালিন হয়ে যাবে। আচ্ছা, মোর এক্সাম্পলটা থাকুক, সেম ফ্রেজ আমাদের পড়া। আমরা একটু পার্ট 4.3-তে যাই। 4.3-তে ছিল এই যে ফ্রেজ ওয়ান তথা প্রিপোজিশনাল ফ্রেজ, আর ফ্রেজ টু ছিল মুদাফ ইলাহি মুদাফ মিম ফ্রেজ। এই দুটাকে যখন এক করা হবে, হতে পারে বিলালের বাড়ির দিকে, বিলালের স্কুলের দিকে, স্কুলের দিকে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, স্কুলের দিকে। বাড়ির দিকে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার বিলালের বাড়ি, মুদাফ মুদাফ ইলাহি মিম ফ্রেজ। বিলালের স্কুল, মুদাফ মুদাফ ইলাহি মিম ফ্রেজ। এখন ওই প্রিপোজিশনাল ফ্রেজের সঙ্গে যখন মিম ফ্রেজ অ্যাড হচ্ছে, দুটা ফ্রেজকে একত্রীকরণ করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে, তখন দাঁড়াচ্ছে বিলালের স্কুলের দিকে অথবা বিলালের বাড়ির দিকে। তো এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের যে নিয়ম আছে সেই নিয়মটা অ্যাপ্লাই হবে। আবার মুদফ ইলাহি মুদফের মানে মিম ফ্রেজে যে নিয়মটা আছে সেই নিয়মটা অ্যাপ্লাই হবে। যে দুই নিয়ম একসাথে করলে ব্যাপারটা যা দাঁড়ায় অঙ্কের মতো সেটা দাঁড়াবে। আমরা একটা দুটো এক্সাম্পল দেখবো। ফ্রেজ থ্রি, ফ্রেজ থ্রিতে হলো এই যে ফ্রেজ ওয়ান এবং ফ্রেজ টু দুটা যোগফল। ফ্রেজ ওয়ানে আছে পিপি, প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা ডান দিক থেকে বাম দিকে গেছি, হ্যাঁ, ফ্রম রাইট টু লেফট। ফ্রেজ ওয়ানে আছে পিপি এবং হচ্ছে ফ্রেজ টুতে মিম ফ্রেজ। আচ্ছা, একটু লক্ষ্য করেন বিলালের বাড়ির দিকে। ঠিক আছে, বিলালের বাড়ি থেকে এইটা দেখেন, আমার কার্সরটা যেখানে, একটা এক্সাম্পল দেখেন ভালো করে, ক্লিয়ার হয়ে যাবে। বিলালের বাড়ির দিকে, তো এর ভিতরে দুইটা ফ্রেজ একসঙ্গে করা, বাংলাতেও আছে, বাংলাতেও আপনার এখানে এই বিলালের বাড়ির দিকে এর ভিতরে আসলে দুইটা ফ্রেজ আছে। প্রথম ফ্রেজ হচ্ছে বাড়ির দিকে, বাড়ির দিকে, ঠিক আছে, বাড়ির দিকে প্রথম ফ্রেজটা। আর দ্বিতীয় ফ্রেজ হলো বিলালের বাড়ি। এই বাড়িটা দুই, একই সঙ্গে দুইটা ফ্রেজের সাথে কমন কিন্তু। এই বাড়ি শব্দটি, বাড়ি শব্দটি দুইটা ফ্রেজের সাথে কমন। এই বাড়ির দিকে এই ফ্রেজের সাথে বাড়ি আছে, আবার বিলালের বাড়ি এই ফ্রেজের সঙ্গে বাড়ি আছে। তো এই বাড়িটা যেহেতু কমন, তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজে এই বাড়ির আসছে, তো বাড়ির প্রিপোজিশনাল ফ্রেজের যে নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই হবে বাড়ির উপরে। আবার বিলালের বাড়ি যখন, তখন এই বাড়িটা মুদফ, বিলাল মুদফ ইলাহি, তাহলে একই সঙ্গে আবার এই বাড়ি মুদফ হতে মুদফের যে রুল আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। আর এই বাড়িটার উপরে একসঙ্গে দুইটা ফ্রেজের রুল অ্যাপ্লাই হচ্ছে। প্রিপোজিশনাল ফ্রেজের একটা রুল অ্যাপ্লাই হচ্ছে, সেটা কি রকম? প্রিপোজিশনাল ফ্রেজের রুল হলো প্রিপোজিশনের পরের শব্দটি হয় মাজরুর, মাজরুর, ইসম মাজরুর, তাহলে বাড়িটা হয়ে যাচ্ছে মাজরুর। এখন মাজরুর হলে সেটা ডেফিনিট হতে পারে আল নিয়ে এক কাসরা, ইনডেফিনিট হলে দুই কাসরা থাকতে পারে। তো যখন মুদফ হচ্ছে বিলালের বাড়ি, বাড়ি হচ্ছে মুদফ, মুদফ হলে সে তখন আল কিংবা তানভীর নিতে পারবে না। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে আমরা একটু এখানে ভেঙে দেখবো এখন। আচ্ছা, দিকে
হচ্ছে ইলা, বাইতুন হচ্ছে বাড়ি, ঠিক আছে? তাহলে বাড়ির দিকে যদি হয় তাহলে ইলা বাইতিন, ঠিক আছে, ইলা বাইতিন, ইলা, এই যে এটা তো ক্লিয়ার আমাদের। এটা যেহেতু জার, হার্ফ জারের পরের ইসমটা মাজরুর হবে। বাংলাতেও দেখেন বাড়ির দিকে, বাড়ির, র, মাজরুর। বাংলা দিয়ে মানে কেজ বোঝাটা এর এর মধ্যে সহজ বিষয় আর নাই। বাড়ির দিকে, বাড়ির হচ্ছে মাজরুর, তাহলে কি হবে, বাইতুনটা বাইতিন হয়ে যাবে, তাহলে ইলা বাইতিন, এই ইলা বাইতিন। আমরা এখনো বেলাল অ্যাড করিনি কিন্তু, এই বাড়ি দিকে এই প্রিপোজিশনাল ফ্রেজের ভিতরে আছে। ইলা প্লাস বাইতুন হয়ে যাবে ইলা বাইতিন, বাড়ির দিকে। এখন যদি আমরা বিলালটা অ্যাড করি এর সাথে, ঠিক আছে, বিলালটা যখন অ্যাড করব, এটা আলাদা আছে এখনো, এই দুটো একসঙ্গে হয়েছে। হুম, এই ইলা বাইতিন প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে, এর সাথে যখন আমরা বেলালুন যোগ করব, তখন এই বাইতিনের সাথে বেলালুনের যে সম্পর্কটা, সেটা হবে এইটা মুদফ, বাইতিনটা হচ্ছে মুদফ, তো মুদফ আর বিলালুন হচ্ছে মুদাফ ইলাহি। তো আমাদের এই মুদফ ইলাহির যে সম্পর্কের শর্তাবলী, কন্ডিশন, শর্তাবলীর ভিতরে আছে যে মুদফ কখনো আল কিংবা তানউইন নিতে পারবে না। তাহলে এখানে তো আল না, এখানে আছে তানউইন। তা আমরা তাহলে তানউইন মুক্ত করবো এটা, বাইতিনটাকে করব বাইতি, বাইতি। দুই কাসরা হবে না, এক কাসরা হবে, তানউইনটা বাদ যাবে, তানউইন মুক্ত হবে। তো বাইতিনটা হয়ে যাবে বাইতি। আর বিলালুন, এটা হয়ে যাবে মাজরুর, মুদফ ইলাহি অলওয়েজ মাজরুর। বাংলাতে দেখেন বিলালের, বিলালের এখানে র যুক্ত আছে, তাহলে বিলালের, এটা হচ্ছে বিলালিন, তাহলে বাইতি হবে, এটা হবে বিলালিন। তাহলে ফাইনালি ইলা বাইতি বিলালিন, ইল ইলা বাইতি বিলালিন, ঠিক আছে। আচ্ছা, তো এই বাকি যে এক্সাম্পল গুলো আছে আপনারা দেখে নিন, সিমিলার, খুবই সহজ বিষয়, একই নিয়ম, একই নিয়ম। তো আজকে যেহেতু আমরা অ্যাকচুয়ালি অনেকগুলা ইয়ে ইয়ে ছিল আমাদের, আজকের কন্টেন্টটা ছিল একটু বেশি বড়, টাইম আমরা ওভাররান করে গেছি, আমরা ক্লোজ করে দিই। বাকি নিয়ম, এই থ্রি ওয়ার্ডেড ফ্রেজ গুলা সেম, একই নিয়মে, প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস মিম ফ্রেজের কম্বিনেশন, সেম ফ্রেজ, আপনারা দেখে নেবেন কেমন, ইত্যাদি আর কি। আচ্ছা, ওকে, এইটা থাকছে পিডিএফ, সো আপনারা দেখে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো এই ছিল, আমরা এই পর্যন্ত আমরা যা যা পড়ছি তার একটা কুইক রিক্যাপ, কুইক রিভিউ। আশা করি আপনাদের জন্য বিষয়গুলি এখন অনেক ইজি, সহজ। এরপরেও কনফিউশন অথবা যদি খটকা থাকে ক্লাসে জিজ্ঞেস করবেন অথবা গ্রুপে লিখবেন, ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিব, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসে নতুন লেসনে আসবো। আর এর ভিতরে উম, আমি একটু অ্যাডমিনে কথা বলবো। খুবই সহজ কিছু হয়তো টেস্টের বিষয় থাকবে আর কি, হ্যাঁ, খুবই সহজ সহজ বিষয়, এমসিকিউ টাইপের ইত্যাদি আর কি, ঠিক আছে। দুজন হ্যান্ড রেজ করেছে, ফার্স্ট হচ্ছে বাইজিৎ, সেকেন্ড হচ্ছে জেসমিন জুনায়রা। বাইজিৎ আগে বলো। ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম রিভিশন আসসালাম। কি ক্লাস কি আজকেই শেষ নাকি আর নেক্সট হ্যাঁ, কোন রিভিশন ক্লাস হবে? না আপাতত আমরা তো রিডার থেকে লেসন 6টা লেসন পড়েছি মাত্র, হ্যাঁ, লেসন 6 পর্যন্ত। তো গতকাল আমাদের 3টা লেসন 1 2 3টা আমরা কভার করেছি, আজকে 4 5 6 কভার করলাম। এর ভিতরে খুবই সহজ বিষয় আর কি, সহজ বিষয়। আমরা আগামী ক্লাসে আমরা নতুন লেসন নিয়ে মুভ করব, নতুন লেসনে মুভ করব, হ্যাঁ, 7 8 জেএমএস জেএনএস বিষয়টা আসলে যদি একবার রিভিশন ওটা দিতেন আর কি, মানে আচ্ছা, ওটা আমাদের নেক্সট পরে আছে কিন্তু, জেএমএস জেএনএস এই এই ভিতরে নাই, মানে এই যে মিড টার্মে নাই। হুম,
অথবা আমরা ডিটেলে, এখন যে ডিটেলে যাচ্ছি, রিডার রিডার লেসন 1 থেকে এখনো আমরা জেএমএস জেএনএসসি কিন্তু আসি নাই। ঠিক আছে, আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে ডে 3-4 এগুলোকে আহ, তোমাদের মাথায় দেওয়ার জন্য আনছিলাম। আসলে আমরা এখন ডিটেলে যাব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ছিল কে? জুনাইরা। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, এই নেক্সট ক্লাসের আগে কি মিড টার্ম এক্সামটা নেবেন নাকি মিড টার্ম এক্সাম পরে হবে? আচ্ছা, আমরা প্ল্যান করছিলাম যে এই সপ্তাহের যে কোনো একটা দিন, হয়তো সেটা মঙ্গলবার হতে পারে বা বুধ অথবা বৃহস্পতি, ঠিক আছে, এর ভিতরে। ডেটটা এখনো ইয়ে হয়নি, আমি একটু লেট মি টক টু মাই টিম মেম্বার্স এবং অ্যাডমিনে, আমরা একটু জানাই দিব, ঠিক আছে। ভাইয়া আমার মনে হয় আর কি, মানে এটা আমার পার্সোনাল আর কি, মানে চিন্তা, যেটা জি। হচ্ছে আমাদের যদি মিড টার্মটা হয়ে যাইতো এরপরে যদি নেক্সট ক্লাসে আমরা যাইতাম তাহলে মনে হয় আমাদের মানে না, আমার মনে হয় আর কি যে আমি মিড টার্মটা হইলে তারপর আমি বুঝতে পারতাম যে আমার ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে। দেন ওকে। সেটা নিয়ে যদি মানে আমরা তো সবাই সবার রেজাল্ট মোটামুটি ওখানে তো দিয়ে দেওয়া হয় কার কত স্কোর জি আসছে। জি। হুম। তো সেই জায়গাটায় যে কার কোন জায়গায় ল্যাকিংস এটা নিয়েও যদি আমরা একটু কথা বলতে পারি না তাহলে হচ্ছে ভাইয়া সুবিধা হয়, কারণ আপনি তো আলটিমেটলি খাতাটা দেখবেন, দেখার পর কে কোন জায়গায় ভুল করলো, হুম। কেন করলো, এটা নিয়ে যদি একটু আলোচনা করা হয় তাহলে আমার মনে হয় আমরা ইমপ্রুভ করতে পারতাম। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আমরা তাই করব। একটু দেখবো যেখানে আপনাদের এখনো কিছুটা নার্সার করা প্রয়োজন, একটু আরো টেক কেয়ার করা প্রয়োজন, আরো ডিটেলে যাওয়া প্রয়োজন, অথবা রিপিট করা প্রয়োজন, সেটা ওটা থেকে হয়তো ওই আউটকাম থেকে বের হয়ে আসবে। আমরা তাই করবো আর কি। নেক্সট লেসনে যাওয়ার আগে আপনাদের এইটার উপরে আরো কিছু একটু দেখে জি তারপরে আমরা ইনশাল্লাহ মুভ করব। ঠিক আছে। সো জি এটা আমরা আমাদের কনসিডারেশনে থাকবে। ডোন্ট ওয়ারি, আমরা এইভাবে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ। জি দিন শেষে তো অ্যাকচুয়ালি আপনাদের আহ, উম, শেখানোটা বা আপনারা কতটুকু রিসিভ করতেছেন সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর কি। হ্যাঁ। তো জি এখানে খুব কুইক যাওয়া অথবা ইয়ের থেকে ডিটেলে বোঝানো এবং আপনারা যাতে রিসিভ করতে পারেন, বুঝতে পারেন, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, সেটা আমরা খেয়াল রাখবো। মানে তো কে মানে আজকে আমরা, জি। আলটিমেটলি তো মানে বিষয়টা হচ্ছে খাতাটা যেহেতু আপনি দেখেন আমরা তো আসলে পরীক্ষা দিচ্ছি, লাইক আমি পরীক্ষা দিচ্ছি, আমি তো হচ্ছে সবসময় যে একুরেট দিচ্ছি বিষয়টা তো তা না, অবশ্যই আমার ভুল আছে। মানে আমি যে কোন জায়গাটায় ভুল করতেছি সেটা কিন্তু খাতায় আপনি কিন্তু ভালোভাবে দেখতেছেন। তখন যদি এটা আপনি ওকে। আমার সাথে একটু মানে আমাকে জানান, লাইক গতবারের যে পরীক্ষাটা হয়েছে, হ্যাঁ জি আমি জি আমার জি। স্কুলে 17 না 18 এরকম পাইছিলাম, 20-এ ওকে। 17 মনে হয় পাইছিলাম মোস্ট প্রবাবলি। এখন আমি দেখছি যে আমি 17 পাইছি, কিন্তু কেন 17 পাইছি, কোন জায়গাটায় ভুল করছি, কি ভুল করছি এটা কিন্তু আমি হুম। স্টিল জানি না। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আমরা আমরা ইনশাল্লাহ করব, এটাই করব। ঠিক আছে, আমরা এটাই করব। জি আপনাদেরকে দেখে গাইড করব, জানাবো। ঠিক আছে, কোন জায়গাটা ভুল হলো, কেন হলো, এটা একটা কথা বলবো। ঠিক আছে। তো জি আজকে আমরা যেহেতু টাইমটা অনেক বেশি নিয়ে ফেলেছি, আমরা আমাদের মনে ক্লোজ করে দেওয়া উচিত, অনেক রাত হয়ে গেছে। তো আমরা আমরা গ্রুপে মেসেজ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকের মতো আমরা ক্লোজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।